চলে এসেছি কেএলসিসি পার্কে। লেক সিম্ফনি আমার পাশেই রয়েছে। এটা হচ্ছে এখানকার হপ অন হপ অফ বাস, এটাও করেও ঘোরা যায়। $900 দেওয়া এখন সার্থক মনে হচ্ছে। সো হাউ মাচ ইট কস্ট? 1570। 1 লিটারের বোতল মানে হচ্ছে অলমোস্ট 3 রিঙ্গিট, আর 3 রিঙ্গিট মানে আমাদের ভারতীয় টাকায় 60 টাকা। আমি এটাকে অ্যাপ থেকে বুক করেছি আর আমার পড়েছে 45 রিঙ্গিটের থেকেও কম। গুড মর্নিং সবার জন্য যারা ভিডিও দেখছে, আর আমার জন্য গুড আফটারনুন। এখন বাজে 12:05। অ্যাকচুয়ালি হোস্টেল থেকে চেক আউট করেছি, কিন্তু এখনও পর্যন্ত পুরো হোস্টেল থেকে যে বেরিয়ে গেছি সেটা নয়। সকালবেলা থেকে একটু রেস্ট নিচ্ছিলাম। আজকে আমার 5ম দিন কুয়ালালামপুরে, ল্যাদ খাচ্ছিলাম আর কি। তারপরে 11টা নাগাদ উঠে স্নান টান করে লাগেজপত্র গুছিয়ে রেখে দিয়েছি এই হোস্টেলে, কারণ আমার বাস আজকে রাত্রি 12:30টায়। সেই কারণে সারাদিন ব্যাগটা নিয়ে ঘোরার থেকে ব্যাগটা রেখেছি, রিকোয়েস্ট করেছি, বলেছে কোনো প্রবলেম নেই। 12টা বেজে গেছে, চেক আউট টাইম হয়ে গেছে, কিন্তু সকাল থেকে এখনও কিছু খাইনি বলে আপাতত স্টোরে যাচ্ছি। দুটো নুডলস নিয়ে আসবো, 5 রিঙ্গিটের মধ্যে দুটো হয়ে যাবে, মানে 100 টাকা। তো ওইটুকুনি নুডলসকে সারাদিন মোটামুটি হয়ে যাবে, কারণ সকালবেলা কেক ছিল, বিস্কুট ছিল, সেগুলো আমি খেয়েছি। কেকে 24 বলে যে শপটা আছে, ওটা 7-Eleven থেকে চিপার মনে হয় আমার কাছে। এখানে ট্যাক্সি লেখাটা ট্যাক্সি লেখা, TEKSI। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এখানে সব ট্যাক্সিগুলো দাঁড়ায়। যখন রিকোয়েস্ট করলাম যে আমি যদি দুটো নুডলস নিয়ে আসি আর এখান থেকে গরম জল নিয়ে একটু টিফিনটা বানিয়ে খেয়ে যাই, ওরা বললো কোনো অসুবিধা নেই, টেক 1 more hour। চেক আউট টাইম 12টা, আরও 1 ঘন্টা আমাকে এক্সট্রা দিয়ে দিল জাস্ট বসে খাওয়ার জন্য। এখন যাই নুডলসগুলো নিয়ে আসি, তারপরে রুমে গিয়ে খেয়ে দে তারপরে বেরোবো। আজকে মেন যে কুয়ালালামপুরে এসে যে জায়গাগুলো মানুষের করে, সেই জায়গাগুলো আজকে আমি আমার কুয়ালালামপুরের শেষ দিনে ঘুরবো। এই দোকানটার কথাই বলছিলাম, KK24 বুকা জ্যাম। এটা 7-Eleven থেকে কম দাম। এটা 2.5 each, huh? I'll take 2. 2.5 each, 5. So 5 ringgit দুটো। আমার সকালের খাবারটা কেনার পর দোকান থেকে সোজাসুজি হোস্টেলের উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম, কারণ সময়টা খুব কম, মাত্র 1 ঘন্টাই আমার এক্সটেন্ড করেছিল। আর এই 1 ঘন্টার মধ্যেই আমাকে খেয়ে দিয়ে ব্যাগপত্র গুছিয়ে রেখে বেরোতে হবে। সো আমার একটা বাটি দরকার। এই হোস্টেলে যত ট্রাভেলার আছে সবাই এই বাসনপত্রগুলো ব্যবহার করে, তাই জন্য একটু দেখে ফেকে নিয়েছিলাম। সবই ধোয়া এবং পরিষ্কারই থাকে, তাও একটু মনের স্যাটিসফ্যাকশন আর কি। You came today? No, I have 1 week here. 1 week? This is my 5th day. 5th day. And I'm going out. Okay. Hi. সত্যি আমরা ইন্টারনেটে যা দেখি বা পড়ি তার থেকে আসল দুনিয়াটা অনেক আলাদা। এখানে সবাই ফ্রেন্ডলি। এই হোস্টেলে বিভিন্ন দেশের মানুষের সাথে আমার দেখা হয়, পাকিস্তান, আমেরিকা, এমনকি ইরাক। এর আগের দিন রাতে একসাথে আমরা সবাই মিলে বসে ডিনারও করেছিলাম, যেটা বাইরে খেতে গেছিলাম। তখন আর কোনো রকম ভিডিও আমি করিনি। কারো যদি বিদেশ যাত্রার আসল মজা নিতে হয় তাহলে অবশ্যই একটা রেকমেন্ড আমি করব, এরকম যেন একটা হোস্টেলে থাকা হয়। ওকে, তো সময় হয়েছে এখন দুপুর 1টা, আর টিফিন করে থালা বাসন ধুয়ে রেখে বেরোলাম। এখান থেকে সোজা ট্রেন ধরবো, পাশেরসানি স্টেশন থেকেই ট্রেন ধরে যাব হচ্ছে আমরা কেএলসিসির ওখান থেকে একটু হাঁটা পথ। আজকে টোটাল 3-4টে জায়গা দেখবো, যেগুলো কাছাকাছির মধ্যেই সব, ওয়াকিং ডিস্টেন্সেও আছে, কিন্তু একটা জায়গায় একটু মনে হয় বাসে যেতে হতে পারে। তো আমার সাথে যোগদান করছে সাব্বির ভাই, কালকে সন্ধ্যেবেলাও ছিল, আজকেও আমার সাথেই যাচ্ছে। বললো যখন আমাকেও ঘুরতে হবে তাহলে একসাথেই ঘুরি। তো এখন এখান থেকে কেএলসিসি স্টেশন, তারপরে ওখান থেকে হাঁটা, কিন্তু এই রোদ্দুরের মধ্যে কী করে যে হাঁটবো এটা একটুখানি ভাববার বিষয় আমার কাছে। হোপফুলি যদি গত 2 দিনের মতন একটু রোদ্দুরটা কমে যায় তাহলে ভালো হবে। টিকিট কেটে ভেতরে ঢোকা।
টুইন টাওয়ার দেখতে হলে বা অ্যাকোরিয়াম দেখতে হলে বা কেএলসিসি পার্ক, সূর্যা, কেএলসিসি মল এসব দেখতে হলে কিন্তু কেএলসিসি স্টেশন হচ্ছে বেস্ট। পাশাস্থানি থেকে ডাইরেক্ট ট্রেনই আসে এখানে। তো কেএলসিসির সামনে আমরা চলে এসেছি। এই আমার মাথার উপরেই দেখা যাচ্ছে টুইন টাওয়ার, কিন্তু টুইন টাওয়ারে তো আমরা উঠবো না। এই জায়গাটা এক্সপ্লোর করবো হচ্ছে বিকেলবেলা, যখন রোদ্দুরটা কমে যাবে তখন খুব ভালো লাগবে। এখন এই কেএলসিসি পার্কটাই যাচ্ছি, খুব ভালো একটা বোটানিক্যাল গার্ডেনের মতো শুনেছি, দেখেছি ইউটিউবে, তাই ওটাই দেখতে যাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কেএলসিসি পার্কে। লেক সিম্ফনি আমার পাশেই রয়েছে। 10,000 বর্গমিটারের এই লেকটা ঝর্ণা দিয়ে সাজানো আর কি। এই ঝর্ণাটায় রাত্রিবেলা লাইট শো হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, দু রকমের হয়। 7:30 থেকে শুরু হয়, 8:30 এই দুটো হচ্ছে উইদাউট সাউন্ড। আর 8টা থেকে শুরু হয়, 8টা 9টা আর 7টাতে একটা মনে হয় আছে, সেটা ঠিক আমি নট শিওর এই মুহূর্তে। তো এই তিনটাতে হয় হচ্ছে সাউন্ডের সাথে লাইট শো। দেখি বিকালবেলা থাকতে পারি নাকি। আর টুইন টাওয়ারটাকে পেছনে রেখে আমরা এগাচ্ছি সামনের দিকে, কারণ এই মুহূর্তে টুইন টাওয়ারে ওঠার কোনো প্ল্যান নেই। লেকটা ঠিক পুরো শহরের মাঝখানে, চারিদিকে বড় বড় আকাশচুম্বী বিল্ডিং আর মাঝখানে একটা সুন্দর লেক। মানে যদি অফিসে থাকাকালীন কারো একটু টিফিন খাওয়ার ইচ্ছা হয় বা একটু টাইম কাটানোর ইচ্ছা হয়, তাহলে সে কিন্তু আরামে এই লেকের মধ্যে চলে আসতে পারে। আর টুইন টাওয়ারের নিচেই আছে সূর্যা কেএলসিসি মল, যেখানে মলে যা হয় আর কি, বিভিন্ন ধরনের শপস, ব্র্যান্ডেড দোকান, এই সবগুলোই রয়েছে। ওখানে একটা DJI ড্রোনের দোকান আছে, ইচ্ছা আছে একবার ঢুকে দেখে আসার, কারণ কবে নিতে পারবো জানি না, তার আগে যদি একবার দেখে এক্সপিরিয়েন্স নেওয়া যেতে পারে। কেএলসিসি পার্কের মধ্যে এখানে একটা মনে হচ্ছে সেই আমাদের অ্যাকোয়াটিকার মতো, মানে এখানে বাচ্চারা সানটান করছে, বাচ্চারা কেন বড়রাও আছে। এখানে একটা কৃত্রিম ফাউন্টেন বানানো হয়েছে। জেনারেলি এটাকে কি বলে, মানে যদি অনেকগুলো লোকে একসাথে সানটান করে, সুইমিং পুল তো বলে তখন যখন একটুখানি বেশি জল ঢোকে, রাইট? তো এটাকে কি বলবো, জলাধার, ফাউন্টেন। আমরা যদি গামছার হাফ প্যান্টটা নিয়ে চলে আসতাম তাহলে কিন্তু নেমে যেতে পারতাম। কুয়ালালামপুরে জলের দাম অনেক, সেই কারণে প্রত্যেকবার আমি কি করি, আমার হোস্টেল আছে সেখান থেকে বোতলটাকে ফিল করে নিয়ে আসি। এবারও এনেছি, ব্যাগেই আছে, কিন্তু আমাদের দুই ভাইয়ের একটু জল তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। কিন্তু জল খাওয়ার পর যে বোতলটা খালি হবে তখন তো আবার জল কিনতে হবে, এই একটা ভয় লেগে থাকে সবসময়। কিন্তু কেএলসিসি পার্কে এসে আমি খুব হ্যাপি, কারণ এখনও পর্যন্ত মালয়েশিয়ায় আমার প্রথম ট্যাপ ওয়াটার পাওয়া, যেটা তাও ফ্রিতে। এখান দিয়ে জল খাওয়াও যেতে পারে। উই ক্যান ফিল আওয়ার বোটল, রাইট? Yeah, okay. Thank you. লিটারের বোতল মানে হচ্ছে অলমোস্ট 3 রিঙ্গিট। 3 রিঙ্গিট মানে আমাদের ভারতীয় টাকায় 60 টাকা, সেটা ফ্রিতে হয়ে যাচ্ছে ফ্রি। তাই নয় কি দাদা? হ্যাঁ, রাইট। যদি এই পার্কটায় আসা হয় মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা হাতে নিয়ে শুধুমাত্র পার্কে আসা উচিত, কারণ এই পার্কটা এতটাই সুন্দর, সময় কেটে যাবে বোঝা যাবে না। আমাদের হাতে সময় বলতে আমরা অলরেডি আধা ঘন্টা তো লেট করেই ফেলেছি। 2:15 তো বেজেই গেছে। আমার পেছনে এখানে বিল্ডিংয়ের উপরে বাইরে একটা ঘড়ি আছে, ঠিক আছে? 2:15 বেজে গেছে। আমরা 15 মিনিট এই পার্কটাকে একটু এক্সপ্লোর করি, ঠিক আছে? এক্সপ্লোর করে আমরা হাঁটা দিয়ে দেবো অ্যাকোরিয়ামের দিকে। আচ্ছা, টুইন টাওয়ারের ব্যাপারে একটু বলে রাখি। 88 তলা বিশিষ্ট এই টুইন টাওয়ার, মানে দুটো বিল্ডিং পাশাপাশি, এটা কিন্তু 2001 সাল পর্যন্ত পুরো পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু লম্বা টাওয়ার ছিল, যতক্ষণ না বুর্জ খলিফা একে ক্রস করে যায় আর কি। এখন পৃথিবীর সবথেকে উঁচু টাওয়ার হচ্ছে বুর্জ খলিফা, আর টুইন টাওয়ার হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু দুটো মানে টাওয়ার, অ্যাকচুয়ালি দুটো টাওয়ার বিশিষ্ট পৃথিবীর সবথেকে উঁচু। আপাতত পার্ক থেকে বেরোলাম, এবার যাচ্ছি অ্যাকোরিয়া কেএলসিসি, মানে যে ফেমাস অ্যাকোরিয়ামটা আছে কুয়ালালামপুরে, সেটা দেখতে। এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ, 5 মিনিটও লাগবে না। আমার পাশে যে এই লম্বা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওর পরেই। বাপরে,
এখানে যেখানেই কোনো বিল্ডিংয়ে তাকাও একদম ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, একদম ওপরে এইভাবে দেখতে হচ্ছে। সোয়াশি চোখের বরাবর কোনো বিল্ডিং নেই এখানে। আমরা জাস্ট এই ওখানটা হচ্ছে পার্ক, ওখান থেকে বেরিয়ে সোজা এদিকে এলাম। এদিকে আসার পর এই যে রোড দেখাচ্ছে, এই রোড থেকে বাদিক নিলেই সামনে একটুখানি রাস্তা, বেশি দূর আমাদের হাঁটতে হবে না। এদিকে অ্যাস্টন মার্টিন, ওইদিকে বেন্টলে, বাপ রে বাপ, এত বড় বড় শোরুম আর তার বড় বড় বিল্ডিং। ওই ওখান থেকে কেএল টাওয়ার দেখা যাচ্ছে, ওটা পরে আসবো। এটা হচ্ছে এখানকার হপ অন হপ অফ বাস, এটাও করেও ঘোরা যায়। আর টোটাল 20 রিঙ্গিটের মতন ভাড়া নেয় এর সারাদিনের খরচ। যেখানে খুশি নামো, মানে এর যে পয়েন্টগুলো দেওয়া আছে, যেখানে খুশি নামা যাওয়া, যেখান থেকে খুশি ওঠা যায়। আর এখন ক্রস করছি হায়াতের সামনে দিয়ে, এই যে গ্র্যান্ড হায়াত কুয়ালালামপুর। সত্যিই গ্র্যান্ড দেখে মনে হচ্ছে। কুয়ালালামপুরের কনভেনশন সেন্টার এটা। আচ্ছা, ভবিষ্যতে যদি কেউ হেঁটে এই অ্যাকুরিয়া কেএলসিসিতে আসতে চায়, তাহলে একটা কথা বলে দিই, এটা হচ্ছে কেএলসিসির কনভেনশন সেন্টার যেটা আছে তারই নিচের ফ্লোরে আসতে হচ্ছে, মানে বেসমেন্টে আসতে হচ্ছে। আমাদের 2-4 মিনিট খুঁজতে সময় লাগলো। যদি কেউ আমার ভিডিও দেখে তাহলে তার যাতে সেই সময়টা না লাগে, সেটার জন্য এই ইনফরমেশনটা দেওয়া। এখানে অ্যাকোরিয়ামে যদি ডাইরেক্ট এসে টিকিট কাটা হয় তাহলে পার অ্যাডাল্ট টিকিট হচ্ছে 75 রিঙ্গিট, যেটা উইকডেজে সামনে স্ক্রিনে আসছে যে কত দাম। উইকডেজ আর উইকেন্ডের মধ্যে দামের পার্থক্য আছে, কিন্তু আমি এটাকে অ্যাপ থেকে বুক করেছি আর আমার পড়েছে 45 রিঙ্গিটের থেকেও কম। কী করে এটা করেছি সেইটা আমি এই স্ক্রিনে দেখাচ্ছি। রেডবাস অ্যাপে গিয়ে যদি আমি বুক করি তাহলে আমার অনেকটাই কম। আমি ততক্ষণ এখানে সময়টা একটু নষ্ট করি, যে 15-20 মিনিট লাগবে আমার টিকিটটা জেনারেট হতে। ততক্ষণ আপনারা দেখে নেন যে কীভাবে আমি রেডবাসে বুক করলাম। মালয়েশিয়ায় এসে এই অ্যাপটা আমায় অনেক সাহায্য করেছে। রেডবাস অ্যাপটা এই দেশের নিজস্ব অ্যাপ হওয়ায় অনেক কুপন এবং অনেক অফার দিয়ে থাকে। আমি অ্যাপটা খুলে প্রথমেই অফার সেকশনে গেছিলাম। অফার সেকশনে কুপন কোড আছে, সেই কুপন কোডটাকে কপি করে নিতে হবে। এই নিচের দিকে এলে এই কুপন কোডটা আমি পেয়েছিলাম। যেহেতু এই দেশে এসে নতুন সিম নিয়েছিলাম, নতুন সিম নিয়ে নতুন অ্যাকাউন্ট করে তার উপরে অফার পেয়েছিলাম। এই যে অফারটা, এটাকে সিলেক্ট করে নিয়েছিলাম। আমি একজন পর্যটক, নন মালয়েশিয়ান, সেই জন্য সেই অফারটাই সিলেক্ট করেছিলাম। যেখানে কাউন্টার টিকিটের দাম 75 রিঙ্গিট দেখাচ্ছিল, সেটাই অনলাইনে এই অ্যাপের মাধ্যমে 53 রিঙ্গিট দেখাচ্ছে। কিন্তু এটাও আমি পেমেন্ট করিনি, আমি অ্যাকচুয়াল যেটা পেমেন্ট করেছি সেটা এর থেকেও আরও কম। এখানে একটু বেসিক ডিটেলসগুলো ফিল করতে হবে, আর এর সাথে ইমেল আইডিটাও দিতে হবে, কারণ মেন টিকিটটা ইমেলেই যাবে। এখানে রেডবাস ওয়ালেটে কিছু আমার ব্যালেন্স ছিল, সেই ওয়ালেট ব্যালেন্সটা ইউজ করেছিলাম এবং এই কুপন কোডটা ইউজ করেছিলাম, এবং ফাইনাল অ্যামাউন্ট আমার এসেছিল 45.05 রিঙ্গিট। কিন্তু এখানেই শেষ নয়, ক্রেডিট কার্ড পেমেন্টের উপরেও কিছু অফার ছিল। যখন আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে গেছিলাম, তখন আমার ক্রেডিট কার্ড থেকে কেটেছিল 42.4 রিঙ্গিট। হ্যাঁ, মানে অ্যাকচুয়াল আমি পেমেন্ট করেছি 42.4 রিঙ্গিট। আমরা এখানে অলমোস্ট 15 মিনিট দাঁড়িয়ে আছি, 15 মিনিট লেগেছে। আর এই যে মেল চলে এসছে, আর এটার ভিতরে কিউআর কোড আছে, যেটা স্ক্যান করে আমরা ভেতরে যাব। সো মানে 75 রিঙ্গিট থেকে 45 রিঙ্গিট, তো অলমোস্ট 30 রিঙ্গিট বাঁচিয়ে দিয়েছি আমি। 30 রিঙ্গিট মানে আমার রাত্রিবেলা বাসের টিকিট, অনেকগুলো পয়সা। ভেতরটা আসতেই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভালো ফিল হচ্ছে এখন। আর এটা পুরো একটা মানে আন্ডারগ্রাউন্ডের মধ্যে, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার। আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় ইনডোর অ্যাকোরিয়ামগুলোর মধ্যে একটাতে, অ্যাকোরিয়া কেএলসিসি। ভেতরে ঢুকতেই একদম আলাদা একটা এনভায়রনমেন্ট, ডিম লাইট, ঠান্ডা হাওয়া, আর চারপাশের জলের নীল আভা। ক্র্যাব, এটাকে কি হর্সু ক্র্যাব বলে, হর্সু ক্র্যাব, স্টারফিশ। এই যে হর্সু সোজাভাবে। ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে কালারফুল মাছগুলোর ছোট ছোট ট্যাঙ্কে সাজানো এক একটা আলাদা ইকোসিস্টেম। ধীরে ধীরে সামনে এগোতে থাকলে দেখা মিলবে এক্সোটিক ক্রিচার্সের। এই যে টিমন, কতগুলো টিমন। হাই টিমন। হ্যাঁ, আমরা যে টিমন অ্যান্ড পুম্বা কার্টুন দেখতাম, সেই টিমন এখানে আছে এবং তার বন্ধুদের সাথেই আছে। অটার ওই যে ওখানে ঘুমাচ্ছে, এদের হেভি কিউট লাগে।
প্রতিটা সেকশন এমনভাবে ডিজাইন করা যেন মনে হয় সত্যিই সমুদ্রের নিচে হাঁটছি। এই বিশাল অ্যাকোরিয়ামটা প্রায় 60,000 স্কোয়ার ফিট জুড়ে তৈরি, আর এখানে আছে হাজারো হাজারো মেরিন লাইফ। এখনো মেন জায়গাতেও পৌঁছায়নি, তার আগেই অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে। চিড়িয়াখানায় গিয়ে হয়তো অ্যাকোরিয়াম দেখেছি, কিন্তু এরকম কোথাও দেখিনি আমি এখনো। এটা আমার লাইফে ফার্স্ট টাইম। এত বড় বড় মাছ আমি প্রথমবার দেখলাম। যদি ওকে লম্বালম্বিভাবে দাঁড় করা নয়, আমার থেকেও বড় হাইটের হয়ে যাবে। আমার আজ 5'6" হয়, তাহলে ওটা তো আরও বড়, আরও লম্বা হবে হয়তো। এটা কি পৃথিবীর সব থেকে বড় চিংড়ি মাছ? বাপরে বাপ! এইবার সেই জায়গাটার জন্য, যে জায়গাটার জন্য মেইনলি এখানকার পয়সাটা দেওয়া হয়েছে। এই 90 মিটার লং আন্ডার ওয়াটার টানেলটা অ্যাকোরিয়ার সবচেয়ে বড় আইকনিক পার্ট। এখানে দাঁড়িয়ে থাকলেই মনে হবে চারিদিক দিয়ে হাঙর আর জায়ান্ট স্টিংরে ভেসে যাচ্ছে একদম মাথার উপর দিয়ে। এই মুহূর্তটা অনেস্টলি এক্সপ্লেন করা খুব কঠিন। এটা মেনলি একটা গ্লাস টানেল, এর ভেতর দিয়ে হাঁটতে হয়, আর পুরো টানেলটার ভিতরেই জলে ভর্তি, ওপরে পাশে সব দিকে। এখানে একটু লাইট কম, আর সামনে দিয়ে মাছগুলো খুব আস্তে আস্তে উড়ে বেড়ায়। হ্যাঁ, এখানে দেখলে মনেই হয় যেন মাছগুলো উড়ে বেড়াচ্ছে। এই পার্টে শার্কগুলো খুব ক্লোজ থেকে দেখা যায়, একদম মাথার উপর দিয়ে চলে যায়। ভিডিওতে অতটা বড় না লাগলেও চোখের সামনে কিন্তু খুবই বড় এগুলো। স্ট্রিংরেগুলোও আসে, দেখতে বেশ স্যাটিসফাইং লাগে। পুরো জায়গাটা শুধু এন্টারটেনিং নয়, এডুকেশনালও বটে। মেরিন কনজারভেশন আর আন্ডার ওয়াটার লাইফ সম্পর্কে অনেক কিছু শেখার সুযোগ এখানে আছে। ইনডোরের এক্সপিরিয়েন্সটা নেওয়ার পর এখানে এরকম কিছু শেলস রাখা আছে। এখন বেরোনোর টাইম হয়ে গেছে, মানে টোটাল এখানে কমপ্লিট। এবার এখানে মিউজিয়াম টাইপের রয়েছে বা শপস রয়েছে, যদি কেউ কিছু কিনতে চায় সুভিনিয়ার্স হিসাবে, বাড়ির জন্য নিতে চায়, সেগুলো নিতে পারে। From here, anyone, right? Good. এটা কি আলু ভাজা? সো হাউ মাচ ইট কস্ট? 1570। ওকে, তো আমরা অ্যাকোরিয়াম দেখে বেরিয়ে গেলাম এখন। দারুণ ছিল, দারুণ, মানে 900 টাকা দেওয়া এখন সার্থক মনে হচ্ছে। একটা বিল্ডিংয়ের তলায় হলেও মনে হয় যেন সমুদ্রের তলায় কোনো টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। যাই হোক, এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে অন্য, যেটা আগামী কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যাবে। আমাদের ভাইয়ের একটু খিদে পেয়েছে, আমি যেহেতু দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোলাম, ম্যাগি বানিয়ে খেলাম, রাত্রিবেলা একটু বাড়ি খাবার খাবো, এটা হচ্ছে প্ল্যান। তো আমাদের এই দাদা এখন দুপুরে লাঞ্চটা করছেন। এই আমাকে এটা আবার ট্রিট দিয়েছেন আর কি। এটাকে যেন কি বলে দাদা? মেলো। আমার জন্য একটা, নিজের জন্য একটা নিয়েছেন, প্লাস এখানে এখন বসে ডিসকাশন চলছে এর পরের জায়গাটায় কিভাবে যাব। আমার দাদা এক্ষুনি বলছিলেন যে কিভাবে দেখা হয়ে গেল একসাথে, দুজনে সারাদিনের নামে ঘুরতেও বেরিয়ে গেল। এটাই হয়, আমি যদি আলাদা একটা পার্সোনাল রুম নিতাম, সেখানে আমি নিজের মতন করে আরামে ঘুমাতাম চাদর গায়ে দিয়ে, তাহলে এই সিচুয়েশন বা এই মোমেন্টগুলো তৈরি হতো না, তাই নয় কি? রাইট। দাদা আমার সেই লাঞ্চ করছিল, আর আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে সোজা হাঁটা দিয়েছি কেএল টাওয়ারের দিকে, কারণ ভেবেছিলাম অনলাইনে টিকিট কেটে এটাতেও ডিসকাউন্ট করিয়ে নেবো।
তো আমরা চলে এসেছি কেএল টাওয়ারের এন্ট্রি পয়েন্টে, যেখান থেকে এরকম ধরনের ফ্রি শাটেল বাস পাওয়া যায়। হাঁটতে অসুবিধা ফিল করে বা হাঁটার অসুবিধা থাকে তাহলে সে ফ্রি বাসে যেতে পারে। কিন্তু কেউ যদি হেঁটে যেতে চায় তাহলে এইখান থেকে এই যে সিঁড়ি আছে, এটা জাস্ট এটা হচ্ছে এন্ট্রি পয়েন্টের এখানেই ফ্রি বাস পাওয়া যায়। আর যদি কেউ মনে করে হেঁটে যাবো তাহলে এই সিঁড়ি দিয়ে উপরে সোজা চলে যাওয়া যায়। একদম পারফেক্ট ম্যাচে একজন পার্টনার পেয়েছি আমি, যার হাঁটতে কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা ট্রিপে যদি আমার সাথে এরকম থাকেন তাহলে তো হয়েই যায়। হাঁটা লাগালাম কারণ আমাদের রাতও হয়ে যাবে। 5 মিনিটের ওয়াকিং আপহিল, হ্যাঁ 5 মিনিটের ওয়াকিং, সত্যি আপহিল ক্লাইম্ব করাটা কষ্টকর। আর আমার তো এইখানেই শেষ নয়, আমার কালকে আছে, পরশুদিন তো ট্রেক আছে আমার। আপনি যদি পেনাং যেতেন, মানে যদি সময় থাকতো, মজা আছে যেতে। দিলেও আমি জাস্ট একটা দিন আবার সিঁড়ি, উড়ে বাবারে। যাই হোক, তো আমরা দুজন মিলে টাওয়ারের দোরগোড়ায় এসে কিছু জিনিস ভাবলাম। এই কথাগুলো শুনে হয়তো অনেকে গালাগালি দিতে পারে যে তাহলে গেছিস কী করতে ভাই বিদেশে, যদি পয়সা খরচ করতে না পারিস। হতে পারে, অনেকের অনেক রকম মতামত হতে পারে। এই দাদার আর আমার কথা একটুখানি মিল খেয়ে যাচ্ছে সব কিছু। ভাবলাম যে 80 রিঙ্গিট মানে অলমোস্ট 1600 থেকে 1700 টাকা আমার ভারতীয় টাকা। আর দাদার কথা হচ্ছে না অলমোস্ট 2200, 2200 ইস টু মাচ। শুধু ওপরে গিয়ে একটু বার্ডস আই ভিউ নেওয়ার জন্য অনেকটাই পয়সা। এখন আমি সোলো ট্রাভেলে এসেছি, বাজেট ট্রাভেলে এসেছি, আর সেখানে যদি আমি বাজেটটাকে মেনটেন না করতে পারি তাহলে আমি কি বাজেট ট্রাভেলার হলাম। হ্যাঁ, দেখার জায়গা ছিল, সত্যি খুব সুন্দর জায়গা, দেখার জায়গা। ওপর দিয়ে হয়তো মারাত্মক দেখতে লাগবে, সেটা কিছু করার নেই। অন্যের ভিডিও তারা দেখে নিয়েছে, আর আমার ভিডিওতে হয়তো স্কাই ডেক নেই, তো ইটস ওকে, নো প্রবলেম। আমার রিগ্রেট নেই, কারণ যেদিনকে আরও ভালো পয়সা কামাবো সেদিনকে সে আরও ভালোভাবে ঘুরবো, তাই নয় কি দাদা? আপাতত এর দোরগোড়াতেই কিছুক্ষণ দাঁড়াই। সামনেই আছে টুইন টাওয়ারও, এখান থেকে দেখাই যাচ্ছে। আবার এখান থেকে বেরিয়ে টুইন টাওয়ারের দিকেই যাব। কিছুক্ষণ এখানে বসি, এর সাথে সময় কাটাই, কয়েকটা ছবি নিই টুইন টাওয়ারে। ওখানে গিয়ে আমাদের সন্ধেবেলার যে সাউন্ড অ্যান্ড লাইট শোটা আছে, লাইট অ্যান্ড সাউন্ড শো যেভাবে বলা যায়, সেটা আছে, সেটা দেখবো। এছাড়া আর কি করবো এখানে। আমরা দুজন মিলে এবার মলের ভেতরে ঢুকছি, যেটা এই টাওয়ারের একদম নিচে। সুরিয়া কেএলসিসি। পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে অবস্থিত এই মলটা কোলালামপুরের সবচেয়ে পপুলার মলগুলোর মধ্যে একটা। মলটা মোটামুটি 6টা ফ্লোর আছে। এখানে প্রায় 300-এর উপরে দোকান আছে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে শুরু করে লোকাল ব্র্যান্ড সবই আছে। এই মলটা ভালোভাবে ঘুরতে গেলে প্রায় 1-2 ঘন্টা সময় লেগে যায়। মল থেকে বেরোই, নালে মাথা খারাপ হয়ে যাবে, আর পকেটে জোরও নেই, বুকে ব্যথাও শুরু হয়ে যাবে। এখন যাচ্ছি লেকের ধারে, গিয়ে একটুখানি বসি, চিল করি, তারপরে এইখান থেকে বেরোবো আস্তে আস্তে রুমের দিকে। ব্যাগ নেবো, পরের ডেস্টিনেশনের জন্য রেডি হবো। মলের পেছনের এক্সিটটা দিয়ে বেরোলেই লেক সিম্ফনি একদম সামনেই। সেখানে তখন ঝর্ণার শোটা শুরু হয়ে গেছিলো। আর এই সময় যে ঝর্ণার শোটা হচ্ছিল সেটা উইদাউট মিউজিকে। আমরা কিছুক্ষণ বসে এখানে এনজয় করেছিলাম, অ্যাকচুয়ালি রিল্যাক্স করেছিলাম। সেই দুপুর থেকে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছি। এইবার এখানে কিছুক্ষণ শান্ত হয়ে বসেই ছিলাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে বসেই কাটিয়ে দিয়েছি।
টুইন টাওয়ার আর লেক সিম্ফনির ফাংশন দেখার পর, মানে ফাংশন মানে ফোয়ারা দেখার পর, আমার কাছে একটা ছোট্ট প্লেস আছে যেটা আমার ম্যাপে দেখে খুব ভালো লেগেছে। কোথাও ইউটিউবে দেখেছি বলে আমার মনে পড়ছে না, বাট ম্যাপে দেখে খুব ভালো লেগেছে। সেই জন্য সেই জায়গাটায় বলতে গেলে জোরজবস্তি টেনেই নিয়ে যাচ্ছি আমি এই দাদাটাকে। যাই হোক, একদম সামনেই এটা কমপ্লিট করে ওর সামনে স্টেশন আছে, যেখান থেকে ট্রেন ধরে আমরা পাকিস্তানের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। খুব বেশি দূরে নয়। আর রাত্রি অলরেডি 8টা কিন্তু বেজে গেছে। আমার ব্যাগ নেওয়ার সময় 8টা পর্যন্ত ছিল, পার হয়ে গেছে, জানি না গিয়ে কী পড়বে। এখনও 1 ঘন্টা তো মিনিমাম লাগবে আমার হোস্টেলে যেতে এবং সেখান থেকে ব্যাগ নিতে। এটা হচ্ছে সালোমা লিঙ্ক ব্রিজ। এটা একটা ওয়াকিং ব্রিজ। খুব বিশেষ কিছু এই ব্রিজটার মধ্যে নেই, জাস্ট এটা একটা ফুট ওভার ব্রিজ, যেরকম আমাদের কলকাতাতেও আছে। শুধুমাত্র এটা একটু সাজানো গোছানো এবং রং বেরঙের আলো দিয়ে সাজিয়ে রেখেছে এটাকে। রাতে এটার মেন বিউটি বের হয়, আর ভিডিও আর ফটো তোলার জন্য একদম পারফেক্ট স্পট। কুয়ালালামপুর ছাড়ার আগে এই ব্রিজটা একবার আমার দেখার ইচ্ছে ছিল। আর ঠিক এর পাশেই রয়েছে স্টেশন, এখান থেকে ট্রেন ধরে আমি তো চলে যেতে পারবো, সেই জন্য এই জায়গাটা একবার দেখেই গেছিলাম। এই শেষের জায়গাটা যে 10 মিনিট ধরে হেঁটে এলাম, আর তারপরে এখানে কিছুটা সময় কাটালাম, জাস্ট বেশি না, ম্যাক্সিমাম 10 মিনিট হবে। 1-2 জন কাছের মানুষকে ভিডিও কল করলাম, কাছের মানুষ বলতে বাড়িতে আর কি। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার হোস্টেলের দিকে, যেটাতে এতদিন ছিলাম। সেখানে ব্যাগটা এবার নেব। আমার কুয়ালালামপুরের যে ট্যুরিস্ট লোকেশনগুলো সেগুলো ঘোরা আমার কমপ্লিট। এবার গিয়ে ব্যাগ নিয়ে বেরোবো, বেরিয়ে কিছু খাবো, খেয়ে দিয়ে ট্রেন ধরে যাবো টিভিএস। রাত্রিবেলা আমার বাস আছে 12:30টার সময়, বাস ধরে রওনা দিয়ে দেবো পেনাংয়ের জন্য। খুব ভালো লাগলো। আজকে হাফ ডে ট্রিপ ছিল, পুরো দিনটা আমি মানে সেইভাবে কোথাও বেরাইনি। প্রথম হাফটা আজকে একটু রেস্ট নিয়েছি, আর তার সেকেন্ড হাফটা এই দাদাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেছিলাম। যাই হোক, খুব ভালো লাগলো দাদার সাথে। দাদা তো আমার সাথে কন্টিনিউ করতে পারবে না, কিন্তু মিস করবো, কারণ এরকম একটা ম্যাচিং পার্টনার পাওয়া খুব মুশকিল, যে হাঁটতে ভালোবাসে, যেখানে সেখানে বসতে ভালোবাসে, যা খুশি দেখতে ভালোবাসে, এরকম লোক পাওয়া মুশকিল। এখন মেট্রো স্টেশনে ঢুকে গেছি প্রায়। এটা ডাইরেক্টলি আমাদের পাকিস্তানি স্টেশনেই যাবে। ট্রেন ধরে তো আমরা বেরিয়ে গেলাম, কিন্তু এই সারাদিনের যে এই সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ঘুরে বেড়ালাম, এটা আমাদের সারা জীবন মনে থাকবে। কবে আমরা আবার ফিরে আসবো এই কুয়ালালামপুরে, বা কবে যে আবার আমাদের একসাথে দেখা হবে, আমরা কেউ জানি না, না আমি না এই দাদাটা। কিন্তু খুব ভালোভাবেই আমরা ঘুরেছি এবং খুব ভালো মজা করেছি।